তৃণমূলের জন্য এটা একটা মানে সবচেয়ে বাজে খবর যেটা এসছে এসআইআর এর পরে কি এসআইআর এর থেকেও ডিভাইন ভেঞ্জেন্স বলে একটা শব্দ আছে ইংরেজিতে, যেখানে ঈশ্বর নিজের ক্ষোভ প্রকাশ করে। এবং এই ঘটনাটার এই টাইমটা হচ্ছে এক্স্যাক্টলি সেটা বোঝায় যে গরিব মানুষের বিশ্বাসের সাথে যারা খেলেছে তাদেরকে আরেকবার যাতে চান্স না পায় সেইটা করার, সেই জন্যই তাকে এই সময় সে মুক্তিটা পেল। এটা যথেষ্ট একটা বড় খবর, যেটাতে পলিটিক্যাল আর্থকুয়েক আসবে। উনি তো আগামী দিনে না খেয়ে মরবেন, কারণ উনি তো স্যালারি নেন না। হ্যাঁ, পেনশন নেবেন কিনা আমি জানি না, পেনশন নেওয়ার তো সময় এসে গেছে এবার, আর 40 দিন পর থেকে পেনশন শুরু। এই মুহূর্তে বাংলায় রণক্ষেত্র। একদিকে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি, একই সঙ্গে বাম কংগ্রেস। তারা প্রত্যেকটি দল প্রচারে নিজেদের ঝাঁঝ বাড়াচ্ছে। সামনেই নির্বাচন, আর সেখানে বাংলার মসনদে বাংলার বিধান কি হবে সেই দিকেই গোটা বঙ্গবাসী তাকিয়ে। তবে এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি বিশ্লেষণ আজকে এই পর্বে আমরা করব। সঙ্গে পেয়ে গিয়েছি শ্রী পিনাকি গঙ্গোপাধ্যায়কে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমেই একটি প্রশ্ন যেটি উঠে আসছে সেটি হচ্ছে সারদা কেলেঙ্কারি। যেই কেলেঙ্কারি নিয়ে গোটা বাংলা তোলপাড় ছিল, সেই কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সারদা কর্তা অর্থাৎ সুদীপ্ত সেন, তিনি সমস্ত দায় থেকে মুক্ত হয়ে গেলেন এবং জামিনে ছাড়াও পর্যন্ত পেয়ে গেলেন। ভোটের ঠিক আগে এই ধরনের একটি ঘটনা, এ বিষয়ে কি বলতে চান? এটা একটা পলিটিক্যাল আর্থকুয়েক বলতে পারি। শাসক দল এবং মানে তৃণমূলের জন্য এটা একটা মানে সবচেয়ে বাজে খবর যেটা এসছে এসআইআর এর পরে কি এসআইআর এর থেকেও। এটা আমি যেরমভাবে দেখি, এই সময় পার্টিকুলারলি সুদীপ্ত সেনের বেল পাওয়াটা, যেটা আইনি প্রক্রিয়ায় যা হয়েছে, কিন্তু টাইমিংটা হচ্ছে একটা ডিভাইন ভেঞ্জেন্স বলে একটা শব্দ আছে ইংরেজিতে, যেখানে ঈশ্বর নিজের ক্ষোভ প্রকাশ করে। এবং এই ঘটনাটার এই টাইমটা হচ্ছে এক্স্যাক্টলি সেটা বোঝায় যে গরিব মানুষের বিশ্বাসের সাথে যারা খেলেছে তাদেরকে আরেকবার যাতে চান্স না পায় সেইটা করার, সেই জন্যই তাকে এই সময় সে মুক্তিটা পেল। আজ থেকে 6 মাস আগে পেলেও জিনিসটার এই গুরুত্ব থাকতো না। বাট আমি আর মনে হয় আরও যদি দিন 15-20 আগে পেতেন, তাহলে আমি ওনাকে বেলেঘাটায় নির্দল প্রার্থী হিসেবে দেখতে চাইতাম কুণাল ঘোষের এগেনস্টে। তাহলে জিনিসটার আরও জাস্টিস হতো। তাকে ইউটিলাইজ করে যারা এত এত কিছু করে ফেলেছে এবং মানুষের বিশ্বাসকে একদম তছনছ করে দিয়েছে, গরিব মানুষ সুইসাইড করা থেকে আরম্ভ করে সব, আমাদের এই জায়গাটাকে ঈশ্বরের হাতে সেই বিচার আজকে মা বাংলার মানুষ পেতে চলেছে। আর জানি না এটা কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বড় খবর বলছিলেন কিনা, বাট যদি এটাকে নাও মিন করে থাকেন, এটা যথেষ্ট একটা বড় খবর, যেটাতে পলিটিক্যাল আর্থকুয়েক আসবে। স্যার, কি মনে হয় এই যে সুদীপ্ত বাবুর এই যে ছাড়া পেয়ে যাওয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলকে কি একটু পেঁচাই ফেললো, একটু তাদের কি অস্বস্তি ভ্রুকুটি আর একটু বাড়িয়ে দিল? এবং এই যে তার ছাড়া পেয়ে যাওয়া, তার ফলে কি এই সারদা কাণ্ডের নেপথ্যে যে আসল হাত, সেই হাতের সেই রহস্য সামনে আসতে পারে? নিশ্চয়ই পারে। অস্বস্তিটা খুব মানে ছোট শব্দ এই ক্ষেত্রে। তাদের রাতের ঘুম উড়ে যাওয়ার ব্যাপার। যদিও তারা যথেষ্ট প্রফেশনাল ওয়েতে স্ক্যাম করে থাকেন একের পর এক, মানে যেরকম লোকে চাকরি বদল করে একটার পর একটা, যত ম্যাচিউরিটি আসে, তো এরা একের পর এক বড় বড় স্ক্যামের দিকে যায়। সারদাটা অনেক ছোট ছিল, তারপরের যেগুলো হয়েছে সেগুলো আরও বড় বড় স্কেলে গেছে। তো তাদের ঘুম ওড়ানোর যথেষ্ট কারণ আছে। ডিপেন্ড করছে সুদীপ্ত সেন কতটা সামনে এসে উনি তার বক্তব্যগুলো রাখবেন, এবং তার পার্সোনাল সিকিউরিটির জন্য আমাদের সরকার, মানে আমি তার স্টেটের ওপর ভরসা রাখতে পারছি না, সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা কি করছে সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ কালকে তার সাথে যা কিছু হয়ে যেতে পারে, কারণ তার কাছে এত কিছু ইনফরমেশন আছে। হ্যাঁ, তো তার এটা মানে আমি চাই উনি অ্যাক্টিভলি যেন
মমতা বন্দ্যোপাধ্যায় এবং এদের সাথে ক্যাম্পেনে তাদেরকে চ্যালেঞ্জ করেন গিয়ে। তার পুরো জীবন কেরিয়ার সব নষ্ট করেছে এরা। হ্যাঁ, এই যে এই ঘটনার পর সেই লাল ফাইল রহস্য বা পেনড্রাইভ রহস্য কি উন্মোচিত হতে পারে? নিশ্চয়ই হতে পারে। এটা তো আমরা প্রথম থেকেই শুনে এসেছি যে রাজীব কুমার নিজে দায়িত্ব নিয়ে ডকুমেন্টস পুড়িয়েছেন এবং এই লাল ফাইল উধাও হয়ে যাওয়া এবং লাল ফাইলটাই তার ইমিউনিটি। কারণ সেইটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে বসে গেলেন ধর্নায়, হ্যাঁ, তাকে সিবিআই গ্রেফতার থেকে অ্যাভয়েড করার জন্য। তো এই লাল ফাইলের জন্যই আজকে সে পুরস্কার পেয়েছেন। তো এই লাল ফাইলটাই তার সবুজ চাবি আর কি। তো এখন এই লাল ফাইলটা উদ্ধার হওয়া সম্ভব কিনা জানি না। অনেক দিন 13 বছর হয়ে গেছে এই ঘটনাটার। বাট দ্য কনক্লুশনস আর ফোরগোন, মানে এখানে তার বুঝতে কারোর বাকি নেই। আর আমরা বাঙালি যে অনেক বেশি পলিটিক্যালি কনসিয়াস একটা জাতি এবং আমরা অ্যাজ আ স্টেট, তো সেখানে এইসব দিয়ে মানে ঢাকা যাবে না, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। তো সে এখন এইটার অ্যাম্বিটের বাইরে। আমি আশা করব যদি এটার বেরোয় বা এটার কিছু হয়, যাতে রাজীব কুমারের মতন লোক আমাদেরকে সেন্টারে রাজ্যসভায় যাতে রিপ্রেজেন্ট না করে, তার জন্য যদি কিছু হয়, সেটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন হবে। সুদীপ্ত সেনের সঙ্গে আরও একটি নাম সমান্তরালভাবে উঠে আসে, তাঁরই সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। দেবযানী মুখোপাধ্যায়ও বারবার তাঁর মন্তব্যে নানা রকমভাবে আকার ইঙ্গিতে উল্লেখ করেছিলেন সেই লাল ফাইলের কথা। তবে এখন কি মনে হয় স্যার যে দেবযানী মুখোপাধ্যায়ও নতুন করে মুখ খুলতে পারেন এ বিষয়ে? কিভাবে দেখছেন ব্যাপারটাকে? দেখুন, সবসময় কি হয় যে একটা পলিটিক্যাল মাস্টার চেঞ্জ হলে অনেকের সাহস বাড়ে, অনেকের সাহস কমে। তো এখানে তাদের যদি নতুন যদি বিজেপি ক্ষমতায় আসে এবং তারা সেই অ্যাসিওরেন্সটা পায় যে তারা রাজসাক্ষী, তিনি মনে হয়েছিলেন সেই সময়, ইফ আই এম নট রং, তো যদি সে হয়ে বাকিটা বলতে পারেন আইনের মানে জাজেদের সামনে, তা আমার মনে হয় এটার পুরোটার জাস্টিস এবং রিকভারি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং যারা টাকা হারিয়েছে তাদের জীবনের তো যা হয়েছে সেটা আর ফেরানো যাবে না, কিন্তু অ্যাটলিস্ট টাকা তার 13 বছরের অ্যাপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেট করে যেটা হয়, সেইটা ইমিডিয়েটলি যদি রিকভার করা যায় এইসব করাপ্ট পলিটিশিয়ানদের থেকে, তাহলে সেটাই হবে উপযুক্ত ন্যায়। ভবানীপুর কেন্দ্রে এবারে গোটা বাংলার নজর, গোটা দেশের নজর ভবানীপুর কেন্দ্রের দিকে। তার কারণ মানে বলা হয় না যে ঘমাসান যুদ্ধ আর কি, সেটা হতে চলেছে। তো ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেশ কিছু মন্তব্য করেন, সেগুলোতে পরে আসছি। তবে সেখানে উল্লেখ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নিজস্ব কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, তার নামে কোনো ঋণ নেই, এমনকি তার যে সম্পত্তির পরিমাণ সেটিও নাকি আগের বারের থেকে কমে গিয়েছে। গোটা বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এটা যদিও হাস্যস্কর, কিন্তু ওনার 140টা বই আছে লাস্ট পাবলিশড, যেটা শুনেছিলাম, তার সব রয়্যালটি নাকি উনি পান। যদি 140টা বইয়ের থেকে 70,000 টাকা তার ব্যাংক ব্যালেন্স হয়, তাহলে পার বইতে কত হচ্ছে? 2,000 টাকা নাকি? মানে লোকে ওনার বইও নেয়নি, ওনার পলিসি যেমন নেয়নি, ওনার বইও নেয়নি, নাহলে অ্যাটলিস্ট 70,000 টাকাটা বেশি হতো, তাই না? তো এটা অন আ লাইটার নোট। বাট এরকম করে চলে না, মানে হ্যাঁ, ছবি এঁকে 2 কোটি টাকা না কত টাকায় তার ছবি বিক্রি হয়েছে, তো সেই সব টাকাগুলো কোথায় গেল? তো তার মানি ট্রেলটা দেখলে মনে হয় ভালো হয়। ওনার যারা পাবলিশার তারা তাকে কত পেমেন্ট করেছে, হ্যাঁ, এবং কেন মাত্র 70,000 টাকায় আমাদের চিফ মিনিস্টার থাকবেন? উনি এত বড় একটা পোস্টে 24 আওয়ার্স দেশের জন্য যে সার্ভিস দিচ্ছে, তার এত কম, মানে তিনি তো আগামী দিনে না খেয়ে মরবেন, কারণ উনি তো স্যালারি নেন না। হ্যাঁ, পেনশন নেবেন কিনা আমি জানি না, পেনশন নেওয়ার তো সময় এসে গেছে, এবার আর 40 দিন পর থেকে পেনশন শুরু, তো সেটাও নেবে কিনা আমি জানি না। যদি না নেয় তাহলে 70,000 টাকা ইজ নট এনাফ টু, মানে 1 মাসের জন্য এনাফ নয়। তো ওনাকে ওনার পার্টির থেকে কিছু সাহায্যের ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় আপনার চ্যানেলের থ্রু দিয়ে যদি
সেই সেই ইনিশিয়েটিভটা আপনারা নিতে পারেন এখন থেকেই, কারণ রিটায়ারমেন্টের পরে তো চালাতে হবে, এবং ওনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা দেখতে চাই, যাতে উনি এত একটা সম্মানীয় পজিশনে 15 বছর ছিলেন। তো কি বলবো, এটা হাস্যস্কর কথা ছাড়া তো আর কিছু নয়। স্যার একটু আগে যেরকম ওনার ভাইপোরও নাকি শুনেছি শুধুই দুটো এলআইসি পলিসি ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, তো কিন্তু তার কত কোটি টাকার লিফটওয়ালা বাড়ি ঠাড়িয়ে আছে। But ঠিক আছে, শান্তিনিকেতন, হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতন। হ্যাঁ, দেখা যাক, আর কি বলবো, এত গরিব পরিবারের পাশে দাঁড়াতে পারলেও ভালো লাগে। স্যার আরও একটি প্রসঙ্গ উঠে আসছে, সেটা হচ্ছে এসআইআর প্রসঙ্গ। ইতিমধ্যেই বলা হচ্ছে যে 91 লক্ষ নাম নাকি বাদ চলে গিয়েছে, ভবানীপুরে প্রায় 60,000 নাম বাদ গিয়েছে। আমি একটু আগে মন্তব্যের কথা তুলে ধরতে চাইছিলাম। স্যার একটি মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটি অত্যন্ত ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে হোক 60,000 নাম বাদ, তবু আমিই জিতবো ভবানীপুরে, আমি ভবানীপুরের মেয়ে। তো তার এই মন্তব্য প্রসঙ্গে আপনি কি বলতে চান? দেখুন, নাম্বার দিয়ে তো হবে না। তো 60,000 ওনার যদি মানে ওনার পকেট ভোট যদি বাদ হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি ওটা রিফ্লেক্ট করবে ব্যালট বক্সে, এবং সেটাতে ওনার হার নিয়ে কাইন্ড অফ গ্যারেন্টিড। ওকে, হ্যাঁ, এখন যে কোনো হেরে যাওয়া সৈন্যর যে কমান্ডার হয়, সে তো আগে থেকে সেটা স্বীকার করতে চায় না। তো ওনারও সেরকম অবস্থা, যে এখন উনি যদি স্বীকার করে নেন আমি হেরে যাব, তাহলে তো দলের মনোবল ভেঙে যাবে। তো দলের মনোবলের দায়িত্ব তো ওনার, আর তো কেউ মনোবল বাড়াতে পারে না। উনি মনোবল বাড়ান, অন্যরা ব্যাংক ব্যালেন্স বাড়ান। তো এরকমই আন্ডারস্ট্যান্ডিং। তো মাননীয়া এখন দেখুন কি করতে পারেন। ওখানটা দ্যাট সিট ইজ লস্ট, হ্যাঁ, টোটালি লস্ট। কারণ ওখানে যারা অবাঙালি বাঙালি যারা আছেন, তারা আগেও ওনাকে ভোট সেরমভাবে দিতেন না। একটা প্রথম 11 সালে দিয়েছেন, তারপরে বাকি সব ওনার নিয়ে আসা। কিছুদিন আগে দেখলাম ওনারই কনস্টিটুয়েন্সিতে ফিরহাদ হাকিম গেছিল, তাকে মোটামুটি তাড়া করে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো ওই পুরো পকেট ভোটটা ওনার চলে গেছে। আর স্যার একই প্রসঙ্গে আরও একটি মন্তব্যের কথা উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এই যে বিজেপি গণতন্ত্রকে চৈত্র সেলের সঙ্গে মতন আর কি বানিয়ে দিয়েছে। একই সঙ্গে এসআইআর প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি ছিলেন বলেই বাদবাকি এত নাম উঠেছে, না হলে আরও সবাইকার নাম বাদ চলে যেত। তো একজন মুখ্যমন্ত্রী হিসাবে এই যে গণতন্ত্রকে চৈত্র সেলের সঙ্গে তুলনা করা, এই বিষয়টা নিয়ে আপনার কি মত? না, ওনার দেখুন, ওনার আমাদের দুটো তিনটে জিনিস আছে। এটা তো গণতন্ত্রকে নিয়ে বলেছে, এছাড়া অমিত শাহ, মোদিজি থেকে আরম্ভ করে আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ, আগে প্রণব মুখোপাধ্যায় যখন প্রেসিডেন্টের জন্য দাঁড়িয়েছিলেন, তাকে সাপোর্ট না করা, এবং গভর্নরের সাথে কন্টিনিউয়াসলি একটা ফাইটে চলে যাওয়া। ওনার কাছে ওনার কি হয়েছে না, ওনার একটা হিউজ ইনসিকিউরিটি আছে। তো ইনসিকিউরিটি থাকার কারণে উনি ইনস্টিটিউশনাল পোস্টটাকে পলিটিক্যাল অ্যাডভার্সারি হিসেবে ভাবে। তো এই পলিটিক্যাল অ্যাডভার্সারি ভাবতে গিয়ে সে প্রেসিডেন্টকেও পলিটিক্যাল অ্যাডভার্সারি ভাবছে, হ্যাঁ, বিপক্ষের নেতা ভাবছে। কারণ তার টোটাল সাইকোলজিটা হচ্ছে কি বলে, প্রতিরোধ বা ওই প্রতিহিংসা পরায়ণ বলতে, হ্যাঁ, প্রতিহিংসা আছে। মানে বিরোধী রাজনীতি থেকে তো তিনি বড় হয়েছেন, ওর মেন্টাল এটা থেকে বেরোতে পারেননি। তো উনি সেই জন্য, তাকে যদি কেউ কোনো কথাই বলে, তার কাছে সেটা একটা পলিটিক্যাল হয়ে যায়, তার কাছে ওটা পার্সোনাল অ্যাট্যাক হয়ে যায়, এবং সেই জন্য সে সবাইকে পার্সোনাল অ্যাট্যাক করে। হ্যাঁ, এতে কি হয়েছে, পুরো আমাদের বাংলার যে পলিটিক্যাল ইথসটা অনেক অংশে নেমে গেছে, একদম মানে নিম্ন অবস্থায় এখন করছে। যেখানে আমরা ভদ্রভাবে একে অন্যের সাথে কথা বলার লোকজন এখন ভুলে গেছে। হ্যাঁ, এখন যা মুখের ভাষা, সে মঞ্চে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে। তো সেখানে রাস্তার ইয়াং ছেলেরা গালাগালি দেবে, হ্যাঁ, তার পার্টির লোকেরা দেবে। এইটা মানে একটা অদ্ভুত একটা বাঙালি কালচারের
হনন হয়ে গেছে এই লাস্ট 15 বছরে। সিপিএমের হাজারো খারাপ ছিল, কিন্তু আমরা কালচারালি এতটা ডিগ্রেড করিনি। আমাদের সারা ভারতে অ্যাটলিস্ট একটা ভদ্রলোক হিসেবে যে ইমেজটা ছিল, সেটা উনি একা দায়িত্ব নিয়ে এটাকে নষ্ট করে ফেললেন। হ্যাঁ, কারণ সে বিরোধী মাইন্ডসেট থেকে বেরোতে পারেননি, পার্সোনাল ইনসিকিউরিটি থেকে বেরোতে পারেননি, এবং প্রতিটা লোকই তার কাছে একটা কি বলবো, তার চ্যালেঞ্জার হিসেবে তিনি দেখেন। সেই থেকেই এগুলো হচ্ছে। কোথাও না কোথাও কি এর ফলে আপনার মনে হচ্ছে যে বাংলার কৃষ্টি অনেকটাই নিম্নমানের হয়ে গিয়েছে? একদম একদম 15 বছরে বাংলার কৃষ্টি বলে কিছু নেই, একদম কিছু নেই। আর যারা এই জেনারেশন, মানে ধরো যারা আগের এরা দেখেনি, লাস্ট যাদের বয়স 20-25 এই রেঞ্জে যাদের বয়স, যারা 15 বছর তার মধ্যে তৃণমূলকেই পেয়েছে, তো তাদের কাছে, তাদের জন্য না আসল বাঙালি ভদ্রলোকের যে ইমেজ, যে যে রেসপেক্ট, হ্যাঁ, একে অন্যের মানে সিনিয়রদের রেসপেক্ট, আমরা পাড়ার মোড়ে এখনও দাঁড়িয়ে কোনো দিন মানে কোনো বয়স্ক লোক গেলে, আমাদের মাস্টারমশাইরা গেলে আমরা সাইকেল থেকে নেমে পড়তাম। হ্যাঁ, এখন তো দেখছি মাস্টারমশাইদের কোনো মানে ন্যূনতম সম্মান নেই। হ্যাঁ, এবং প্রতিটা শিক্ষাক্ষেত্র, শিক্ষাতে অবনতি করে তাদের সম্মান নষ্ট করেছে। অসৎ উপায়তে চাকরি করেছে, তারা বাচ্চাদেরকে পড়াচ্ছে, তারা কি ধরনের শিক্ষা দেবে? মানে পুলিশিং ব্যবস্থা চলে গেছে সিভিক ভলেন্টিয়ারের হাতে। তো যদি সবটাই এরকম ডেলিগেটেড টু আ লোয়ার লেভেল হয়ে যায়, হ্যাঁ, কারণ তাহলে তো আমাদের মানে আমরা কি দেখে শিখবে এরা, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উইথ অল ডিউ রেসপেক্ট স্টেজের ওপর দাঁড়িয়ে যা যা কথা বলছেন, করছেন, মানে খুব ডিসগ্রেসফুল, খুব ভেতর থেকে মানে ডিসগ্রেসফুল একটা করছেন। এই যে বঙ্গ সংকল্প পত্র, এটা কি আপনার মনে হয় কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মাথা ঘুরিয়ে দিতে চলেছে? সংকল্পপত্রটা খুব সিস্টেম্যাটিক্যালি এবার করা হয়েছে। হ্যাঁ, অনেক মানে একদম গ্রাসরুট লেভেল থেকে ইন্ডিভিজুয়াল মানুষের থেকে ফিডব্যাক কালেকশন করে একটা কমিটির থ্রু দিয়ে ওটাকে প্রসেস করে, যেটা আমাদের টপ প্রায়োরিটিস সেগুলো সংকল্পপত্রে থাকবে। তো একদম সংকল্পপত্রটা হচ্ছে গিয়ে এটা কোনো ম্যানিফেস্টো না, অনেকটা ডিফারেন্স আছে ম্যানিফেস্টো আর সংকল্পপত্রের মধ্যে। তো এইখানের এই কটা সংকল্পপত্র যদি বিজেপি যেটা আনছে সেটা করতে পারলে মানুষও সেটাকে অ্যাকসেপ্ট করবে, এবং আগামী দিনে এই 5 বছর 3 বছর যাই হোক না কেন, তারপরেও তাকে ফিরতে পারবে পাওয়ারে। তো এটা ইম্পর্টেন্ট ইন আ লং রান কনটেক্সট, কারণ এখন সংকল্পপত্র দেখে তার ভোট দেবে না লোকে, কিন্তু সংকল্পপত্রটা হচ্ছে কি বিজেপির তরফ থেকে একটা কি বলবো গ্যারেন্টি, এখন এই শব্দটা চলছে যদিও খুব, বিজেপির তরফ থেকে একটা অ্যাসিওরেন্স যে এই জিনিস এরিয়াতে আমরা ফোকাস করব। মোদি কি গ্যারেন্টি? হ্যাঁ, না, মোদি কি গ্যারেন্টিটা তো করেছে অন্য স্টেটে, সেই জন্য ওই ভরসাটা আমরা রাখতে পারি, এবং বিজেপিকে একটা চান্স দেওয়া যেতে পারে যাতে ওনাদের যা করেছে। কারণ আজকে বাংলার ছেলেরা, মানে আমাদের যারা ইয়াং ছেলেরা যাদবপুর থেকে পাশ করছে, তারা চলে যাচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। তার থেকে বাবা বিজেপিকে এখানে আনো, এখানকার ছেলেরা এখানে থাকুক। হ্যাঁ, এইটুকু তো করা যেতেই পারে একবারের জন্য। স্যার, অভয়ার মা রত্না দেবী, তার ওপরে প্রচার সভায় যেরকমভাবে হামলা করা হলো, এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে নানা রকমের কুৎসা করা হয়েছে। তিনি নাকি অর্থের লোভে আজকে রাজনীতির ময়দানে নেমেছেন, এই রকম ধরনের কুৎসাপূর্ণ কথাও তার বিরুদ্ধে বলা হয়েছে। একজন মা, তিনি তার মৃতা সন্তানের জাস্টিস চাওয়ার জন্য এত বড় একটা পদক্ষেপ নিলেন, ঘরের থেকে বাইরে পা রাখলেন। তিনি বারবার সেটা বলেছেন যে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমার রাজনীতিতে আসা এবং প্রার্থী পদের একটাই কারণ আমার মেয়ের এবং গোটা বাংলার মেয়েদের ন্যায় বিচার চাওয়া, যাতে দ্বিতীয় কোনো অভয়া আর না হয়। কিন্তু সেখানে দাঁড়িয়েও দেখা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যে রাজ্যকে আমরা বাংলা মা হিসাবে সম্মানিত করি, সেখানেই একজন অভয়ার মায়ের মতন এরকম গুরুত্বপূর্ণ একজন নারী, তিনি আজকে এভাবে আক্রান্ত। কি বলবেন?
খুব আনফরচুনেট। এবং উনি যে ফাইনালি আত্মপ্রকাশ করেছেন, নিজের দুঃখ পার্সোনাল ট্র্যাজেডিটাকে সাইডে রেখে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, এটাকে মানে সাধুবাদ দেওয়া উচিত এবং সব জনসাধারণের ওনার পাশে থাকা উচিত। এটা শুধু ওনার কনস্টিটিউয়েন্সির না, এটা পুরো বাংলার জন্য বলা। বাংলার প্রতিটা মহিলা, প্রতিটা পুরুষের ওনার এই বেদনাটা, ওটা ওনার পার্সোনাল ট্র্যাজেডি নয়, এটা আমাদের একটা সার্বিক ফেলিয়ার। এবং সেই সার্বিক ফেলিয়ারের মাস্টার মাইন্ড হচ্ছে যেখানে চিফ মিনিস্টার, সেইখানে তো কিছুতেই তার ওপরে কুৎসা যে সিপিএমের এক অংশ করছে, হ্যাঁ, তার উপরে পরশুদিন একটা একটা অ্যাটাক হয়েছে। তো খুব আনফরচুনেট, মানে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বা আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই থাকে না। আমরা সমাজের জন্য কাজ করার একটা অংশকে সেটাকে রাজনীতি বলে, যেটা লেজিসলেশনের থ্রু দিয়ে যাওয়া, সেটা রাজনীতি। আমি যদি আজকে একটা আশ্রম করে সমাজের 4টে বাচ্চাকে পড়াতাম, সেটাও সমাজসেবা, সেটাও সোশ্যাল ওয়ার্ক, কিন্তু সেটা রাজনীতি না। তো সেরকম সোশ্যাল স্পিয়ারে আসলে যে কোনো মানুষকে রাজনীতিক হতে হবে বা মাডস্লিং করতে হবে, সেটার কোনো তো দরকার নেই। তো উনি যেটা করছেন, আমি অত্যন্ত গর্বিত, এবং ওনার জন্য আমি যদি পার্সোনালি কিছু করতে পারি, আমি অত্যন্ত খুশি হব ওনার পাশে থাকতে পারলে। স্যার, এবার একটু আপনার এই এলাকার কথায় প্রসঙ্গে আসি। উত্তরপাড়া, দেখলাম যে উত্তরপাড়া বিধানসভা এলাকায় একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটল। একটি স্কুলে সরাসরি শিশুদের ওপরে যৌন নির্যাতনের যে ঘটনা সামনে এসেছে। তবে কি বাংলার শিশুরাও, শিশু যারা আর কি কন্যা শিশু আছেন, কন্যা সন্তান, তারা স্কুলে গিয়েও তাদের রেহাই নেই? সেখানেও কি তাদের সিকিউরিটি নেই? কিভাবে দেখছেন বিষয়কে? ইটস এ টোটাল ফেলিয়ার। এতে দেখার কিছু আর নেই। এবার শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এটার কোনো প্রতিকার হবে না। কিছুদিন আগে আমাদের হিনমটর কারখানার মধ্যে সেম জিনিস হয়েছিল। তখন আমি নিজে ডেপুটেশনে গেছিলাম, ধর্নায় গেছিলাম পুলিশ থানায়। হ্যাঁ, তো তখন ধরা হয়েছিল। সেও তৃণমূলের খুব একজন বড় নেতার ক্লোজ চেলা, তো তাকে ধরেছিল। তারপরে আমি এখন জানি না এক্স্যাক্টলি তার কি হয়েছে। তো এইখানে কালকে রাত্রিরে আমাদের এখানকার যিনি বিজেপির মনোনীত প্রার্থী দীপঞ্জন বাবু, উনি থানায় অনেক রাত্রিরে গিয়ে ডেপুটেশন দিয়ে এসছেন, অফিসারের সাথে কথা বলে এসছেন এবং তার সাথে ছিলেন। তো আমাদের দলের তরফ থেকে একটা প্রচেষ্টা চলছে, কিন্তু এখানে পুলিশ প্রথমে নিতে চাইছিল না তার কমপ্লেনটা। তারপর ফাইনালি চন্দননগর কমিশনারেটের হস্তক্ষেপে সেটা নিতে বাধ্য হয়েছে। এইটাই হচ্ছে সবচেয়ে খারাপ ব্যাপার, যে কোনো কিছুর একটা ডায়েরি করা, একটা ডায়েরি ইজ জাস্ট অ্যান ইনফরমেশন। এই ইনফরমেশনটা রেজিস্টার করাটাই আমাদের এখানে একটা যুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলোর থেকে বেরোতে হবে, এবং আমি আস্থাবান দীপাঞ্জনবাবু যদি আগামী দিনে যেতেন, উনি নিশ্চয়ই এইসব প্রসেসগুলোকে অনেক স্ট্রিমলাইন করবেন। স্যার, সর্বোপরি জঙ্গিপাড়ার কথা একটু আসি। এই কেন্দ্রের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত। তবে দেখা যাচ্ছে সেখানে সংখ্যালঘু ভোটের একটি বড় আকারের আধিক্য রয়েছে, প্রায় 23% এরকম সংখ্যালঘু ভোট রয়েছে। কিন্তু তারপরেও সেখান থেকে বিজেপি মনোনীত যিনি প্রার্থী, তিনি কৃষক পরিবার থেকে মাটির মানুষ হিসাবে উঠে এসেছেন এবং তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। কিভাবে তার পাশে থাকার বার্তা দিচ্ছেন? দেখুন, ওনাকে প্রার্থী করাটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস অফ দিস ইলেকশন বলে আমি মনে করি। কারণ উনি এক তো প্রচণ্ড অনেস্ট, হ্যাঁ, নিজে ভূমিপুত্র, উনি চাষি পরিবারের, ওনার দীর্ঘদিনের একটা পলিটিক্যাল কেরিয়ার আছে, ওনার ওপর কয়েকবার অ্যাট্যাক হয়েছে, এবং সিপিএম তৃণমূল দুজনেরাই তার ওপর অনেক অত্যাচার করেছে বহু বছর ধরে। তো ওনাকে ফাইনালি পার্টি সেই রেকগনিশনটা দিয়েছে বলে আমি প্রথমে খুব খুশি। আর দ্বিতীয় কথা, ওনার পাশে থাকার থেকে আমি জাঙ্গিপাড়ার লোকেদের সাথেও থাকছি ওনার থ্রু দিয়ে, এবং সেখানে যে 23% মুসলিম ভোটার আছেন, ওখানে ফুরফুরা শরীফ আছে,
তো তাদেরকে একটা কথা আমার পার্সোনালি আমি বলছি, দেখা হচ্ছে যদি বা সেরকম এতে বা ফর্মালিও যখন আমরা ওখানে সভা করব, যে একটা জিনিস খুব তাদের মাথায় বুঝতে হবে যে সনাতন ধর্ম, যে সনাতন ধর্মে বিশ্বাস করে তারাই তাদের সুরক্ষা, তাদের উন্নতির গ্যারেন্টি দিতে পারবে। যারা সনাতন ধর্মে বিশ্বাসী নয়, যারা সিপিএম বলুন বা তৃণমূল বলুন, যারা এরা তাদেরকে শুধুই ভোট ব্যাংক হিসেবে ইউটিলাইজ করতে পারবে। আমরা যেটাকে ধর্ম বলি সেটা ইসলামের ভাষায় বলে দিন। এই দিনের যে দিন মানে জাস্টিস আনার যে প্রচেষ্টাটা, সেটা দুটো ধর্মেরই এক, এইটা তাদের বুঝতে হবে। এছাড়া মোদিজির নেতৃত্বে ট্রিপল তালাক, ওয়াকফ বোর্ড, অনেক রকমভাবে তাদের পাশে থাকা হয়েছে সেইটার, এবং প্রচুর লাভার্থীর ম্যাক্সিমামটাই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা। তো তাদের সেইটা বুঝতে হবে, সেই বার্তাটা তাদের কাছে পৌঁছতে হবে। তো আমার সেটাই প্রচেষ্টা থাকবে যে তাদেরকে বোঝানো যে দুটো জিনিস পৃথক নয়, তাদেরকে আর যেন ভোট ব্যাংক হিসেবে ব্যবহার না করা হয়। এখন আইএসএফ, হুমায়ুন কবির সবাই তারা এক একটা করে ক্যান্ডিডেট করে ভোট ভাগ করে আবার তৃণমূলকে জিতিয়ে দেবে, সেই জিনিসটা যাতে না হয়। এবং তারা যেন বিজেপির যে শাসিত যতগুলো রাজ্য আছে সেখানকার মুসলমানদের কিন্তু কোনো গ্রিভেন্স নেই এখন। তাদেরও সেটা বুঝতে হবে। বাংলার মুসলমানকে যদি অভিযোগ শূন্য বা কোনো গ্রিভেন্স ছাড়া থাকতে হয়, তাহলে তাদের বিজেপির সাথেই থাকতে হবে। সব মতো যদি আমি ক্যালেন্ডার একটু দেখি, তাহলে আগামী মাসে এই দিনে ফলাফল প্রকাশ তো হয়েই গিয়েছে, হয়তো সরকার গঠনও প্রায় হয়ে গিয়েছে, এরকম ধরনের একটি সিচুয়েশন। আপনি কতটা আশাবাদী এবারে বাংলায় পরিবর্তন নিয়ে? 100% আশাবাদী। আমি তো আগেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেনশনের ব্যবস্থা শুরু করে দেওয়া উচিত। তো ডেফিনেটলি আশাবাদী নয়, আমি মোটামুটি শিওর এবার আসবে। কারণ এটা আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ বলো, আমাদের কর্মসংস্থা বলো, আমাদের ইয়াং জেনারেশন বলো, আমাদের এডুকেশন বলো, আমাদের জাস্টিস পাওয়ার চেষ্টা বলো, এই সবগুলোর জন্য এটা ভোট। এই ভোটটা আমাদের অস্তিত্বের ভোট, এবং বিশেষ করে হিন্দুদের অস্তিত্বের ভোট, আর মুসলমানদেরও এই জোয়ারের সাথে যোগ হওয়ার ভোট। তাদের যাতে আর মুসলিম লীগ তৈরি করে তাদেরকে বিচ্ছিন্ন না করতে পারে, তারা যদি তাদের যারা ইমাম আছে তারা যদি তাদের এটা বোঝাতে পারে যে মুসলিম লীগ করে যে ডিভিশনটা তৈরি করেছিল, আজকে আবার এত বছর পরে, 70-80 বছর পরে সেই সুযোগ এসছে আবার তাদের ফিরে আসা মেন স্ট্রিমে। নাহলে এই মাইনরিটি শব্দটা মানে কোনোভাবেই তাদের জন্য প্রযোজ্য নয়, কারণ তারা দেয়ার সিগনিফিক্যান্ট নাম্বারস। মাইনরিটি হবে কেন? কিন্তু তারা মাইনরিটি কারণ পলিটিক্যাল পার্টিরা তাদেরকে শুধুই ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে, কোনো ডেভেলপমেন্ট না করে।